আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার খুব পছন্দের একটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই। আমার পছন্দের প্লেয়ারের নাম তানজিম হাসান সাকিব। ওই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ উইনিং টাইম থেকেই শুরু করে তার যে বোলিং, তার যে অ্যাগ্রেশন, তার যে মাইন্ডসেট, তার যে মেন্টালিটি অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, তার যেই লাইফ কন্ডাক্ট করার যেই প্রিপারেশন বা প্ল্যানিং বা যেভাবে তিনি এগিয়ে যেতে চান, সব কিছুর মধ্যে না একটা পজিটিভিটি আছে, সব কিছুর মধ্যে একটা বেটার করার বা আগের দিনের থেকে নেক্সট দিন ইমপ্রুভ করার একটা ইন্টেন্ট আছে, এবং একটা উইনিং মেন্টালিটির যে প্রয়োজনীয়তাটা থাকে, একটা ফাইটিং স্পিরিট প্রয়োজন থাকে, যেটার ওই স্পার্কটা এই ছেলেটার মধ্যে অন্তত খুঁজে পাওয়া যায়। এবং সে কারণে একদম শুরু থেকেই, সিন্স উই অল স হিম আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের টাইম থেকে, ব্যাক 5 ইয়ার্স ব্যাক, তখন থেকে আসলে মনে হচ্ছে ওর মধ্যে একটা ফায়ার আছে, দ্যাট হাঙ্গার টু সাকসিড, টু পারফর্ম। সো বাকিদের তুলনায় যে তার উচ্চতায় লম্বা, বাকিদের চেয়ে অনেক বেশি তেমন না। নাহিদ রানার মতো তার হয়তো এক্সপ্রেস গতিও না, মেবি মুস্তাফিজের মতো তার সুপার লেভেলের ভ্যারিয়েশনও নেই, তবে তার কাছে যেটা আছে সেটা হচ্ছে সেই ফাইটিং স্পিরিটটা, এবং তার ভ্যারিয়েশন, বোলিংয়ের ইম্প্রুভমেন্ট, সেটাও কিন্তু আমরা ওভার দ্য ইয়ার্স দেখেছি। 2023-এ বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল, এবং অভিষেকে ইন্ডিয়াকে হারানো সেই ম্যাচটায় তানজিম সাকিব ব্যাট হাতেও কিছু ইম্পর্টেন্ট রান করেছিলেন, বল হাতেও দুর্দান্ত একটা স্পেল তিনি কাটিয়েছিলেন। স্বপ্নের মতো একটা ডেবিউ তার হয়েছিল, এবং তারপর দেখা গিয়েছে তানজিম সাকিব একে একে ওয়ানডের পর টি20 ইন্টারন্যাশনাল, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। প্রত্যেকটা ফরম্যাটেই প্রমিস দেখাচ্ছেন তিনি, এবং এমন একটা লেভেলে নিজেকে নিয়ে গেছেন, অন্তত বোলিংটা বাদ দিয়ে ব্যাটিংয়েও এবং ফিল্ডিংয়েও তার ওভারঅল অ্যাটিটিউড দিয়ে, যে এই মুহূর্তে যদি বাংলাদেশের একটা টি20 ইন্টারন্যাশনাল টিম সেট করতে হয়, সেই জায়গার মধ্যে কিন্তু অটো চয়েস প্লেয়ারদের মধ্যে তিনি চলে আসছেন প্রায়। বাংলাদেশ যদি তিনজন পেসার খেলায়, সেই ক্ষেত্রে অবভিয়াসলি মুস্তাফিজ, তাসকিনের পাশাপাশি তৃতীয় যে নামটি আসে সেটাই তানজিম সাকিব। টি20-এর কথা যদি বলি, ওডিআই ফরম্যাটেও নিজের কার্যকারিতা তিনি প্রমাণ করা শুরু করেছেন, এবং যেহেতু তার ব্যাটিংটাই আমরা গত 2 বছর ধরে ইম্প্রুভমেন্ট দেখছি, অনেকেই কিন্তু চিন্তা করছেন যে মেবি ইভেন অ্যাট নাম্বার 7 তিনি, 7 বা 8, এই জায়গাটার মধ্যে কিন্তু তিনি একটা সুন্দর ব্যাটিং বোলিং অলরাউন্ডার হিসাবে কাজ করতে পারেন বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য। টেস্ট ক্রিকেটেও আবার তিনি রান পেয়েছেন, সুতরাং তার বেসিক রয়েছে, তার ওই ইন্টেন্টটা রয়েছে, অন্তত উইকেটে টিকে থাকার বা রানও তোলার। ওভারঅল একটা দারুণ প্যাকেজ আমার কাছে মনে হয়, এবং আমাদের পেস বোলিং অলরাউন্ডারের যে আকাল রয়েছে, সেই সময়টায় অনেকেই আমরা কিন্তু চাইছি যে তিনি যেন তার ব্যাটিংটাও ইমপ্রুভ করে ওভারঅল তার প্যাকেজটাকে এমন জায়গায় নিয়ে আসেন যেখানে তার বোলিংয়ের কোয়ালিটি কমপ্লিমেন্টেড বাই ব্যাটিং কোয়ালিটি, দুটো মিলিয়ে তিনি যেন পরিপূর্ণ একটা অলরাউন্ডার হন, যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে এখন খুবই রেয়ার। আপনি শুধুমাত্র হয়তো ক্যামেরন গ্রিন, হার্দিক পান্ডিয়া কিংবা ওমার জাই, এই তিনজনের কথাই বলতে পারবেন যাদের বোলিং ব্যাটিংয়ের যে লেভেলসগুলো আছে ওটার মধ্যে একটা মিল রয়েছে, প্রপার অলরাউন্ডার যাকে বলে। তানজিম সাকিব, তাকে আমরা আসলে অনেকেই জোর করে একজন অলরাউন্ডার বানাচ্ছি, তার ব্যাটিংয়ে আসলে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, টু প্রুভ টু এভরিবডি যে হ্যাঁ, তিনি প্রপার অলরাউন্ডার হওয়ার যোগ্যতাটা রাখেন। বাট প্রমিসটা আছে, পোটেনশিয়ালটা আছে, সেটাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশেরই আরেকজন সাইফুদ্দিন, তার সঙ্গেই তো অহরহ এই ইদানিং কালে তানজিম সাকিবকে কম্পেয়ার করা হয় যে আসলে হু ইজ বেটার অ্যাজ আ বোলিং অলরাউন্ডার, সাইফুদ্দিন নাকি তানজিম সাকিব। বাট এই মুহূর্তে আমার মনে হয় তানজিম সাকিব একটুখানি এগিয়ে আছেন তার রিসেন্ট পারফরমেন্স দিয়ে। টি20 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, 2024-এ পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তিনি পেয়েছিলেন। সো তার তার ব্যাপারে একটা আলাদা অ্যাটেনশন আমাদের ক্রিকেট ভক্তদের ডেফিনেটলি ছিল, এবং এবার বিপিএলে যখন রাজশাহী দলটা তাকে দলে ভিড়িয়েছে, বেশ ভালো দাম দিয়ে তাকে যখন নিলাম থেকে নিয়েছে, তখনই কিন্তু আমাদের মনে হয়েছিল যে তারা ওই অ্যাগ্রেসিভ নেচারটাকেই হয়তো অ্যাকসেপ্ট করতে চাইছে, সাকিবের সেই অ্যাগ্রেসিভ নেচারটা তারা ইউটিলাইজ করতে চাচ্ছে। বাট আলটিমেটলি এখনো পর্যন্ত রাজশাহী ওয়ারিয়ার্স তাদের যে 3টা ম্যাচ খেলেছে, আপনাকে যদি একটা প্রশ্ন করি যে তাদের দলের কোন বোলারটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ছিলেন, জবাব কিন্তু একটাই, তানজিম সাকিব। এবং খুব অদ্ভুতুরের ব্যাপার এটা যে দলের প্রিমিয়াম বোলার তিনি, বিনোরা ফার্নান্ডো হচ্ছেন বিদেশি ক্যাটাগরির মেইন বোলার, আর দেশিদের মধ্যে মেইন পেস বোলার রাজশাহী ওয়ারিয়র্স সেটা কিন্তু তানজিম সাকিব। সো ওভারঅল তার এবারের বিপিএলে প্রথম যে 3টা ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচটায় অবশ্য সবাই মোরলেস একটু এক্সপেন্সিভই ছিলেন। সেই ম্যাচটা রাজশাহী ওয়ারিয়র্স তারা 190 রান কনসিড করেছিল সিলেট টাইটান্সের কাছে, এবং সেই ম্যাচে আমরা যেটা খেয়াল করে দেখেছি সেটা হচ্ছে তানজিম সাকিব তিনি 43 রান দিয়েছেন, একটা উইকেট পেলেও 4 ওভারে 43 রান দিয়েছেন, অর্থাৎ 10-এর উপর করে রান দিয়েছেন। এবং ওভার ব্রেকডাউনের দিকে যদি তাকাই, সেখানে অবভিয়াসলি তৃতীয় ওভারটা বল করতে এসেছিলেন, অর্থাৎ পাওয়ার প্লের ভিতরে একটা ওভার, সেখানে 14 রান দিয়েছেন। পাওয়ার প্লের শেষ ওভারটা এসে 7 রান দিয়েছেন। 16তম ওভার ডেথ ওভার্সে গিয়ে 9 রান, এবং একদম শেষ যে ওভারটা 20th ওভার, সেখানে 13 রান দিয়ে একটা উইকেট। অর্থাৎ তিনি যখন নতুন বলে বল করতে আসেন সেখানেও একটা এক্সপেন্সিভ ওভার দিয়ে দেন, ডেথে যখন বল করতে আসেন তখনও অন দ্য এক্সপেন্সিভ সাইডই থাকেন। যদিও একটা উইকেট তিনি পেয়েছিলেন, বাট দ্যাট ওয়াজ অ্যাবসলুটলি অফ দ্য লাস্ট ডেলিভারি। ওই উইকেটটা আসলে পাওয়া না পাওয়ার মধ্যে তেমন কোনো তফাৎ নেই। সো ওভারঅল এই পুরো লাইন আপের মধ্যে যারা বোলিং করেছেন সবার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ছিলেন তানজিম সাকিব।
একবার সেটা হতে পারে, ধরে নিতে পারে যে হ্যাঁ ওই দিনটায় তার রিদম খারাপ ছিল, মেবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, বোলারদের জন্য তেমন একটা কিছু ছিল না। পরের যে ম্যাচটা ঢাকার এগেনস্টে খেললো রাজশাহী ওয়ারিয়ার্স, সেই ম্যাচের সবচেয়ে এক্সপেন্সিভ বোলার আবারও সেই তানজিম সাকিব। ঢাকা কিন্তু খুব বেশি রান যে তাদের চেস করতে হচ্ছে ব্যাপারটা এরকম না। রাজশাহী আসলে কম রান করে আটকে গিয়েছিল, 132 রান তাদের সংগ্রহ ছিল, ঢাকা নিডেড 133। তবে ওই 133 যে ঢাকা করেছে তার মধ্যে 36 রানই তারা কিন্তু তানজিম সাকিবের বোলিংয়ে নিয়েছে। 4 ওভারে 36 রান দিয়ে তিনি পেয়েছেন একটা উইকেট। ওই ম্যাচে তিনি দ্বিতীয় ওভার বল করতে এসেছিলেন, 7 রান খরচ করে একটা উইকেট পেয়েছিলেন। দ্যাট ওয়াজ দ্য বেস্ট ওভার দ্যাট হি বোল সো ফার আমার দেখা এই বিপিএলে। চতুর্থ ওভার অর্থাৎ পাওয়ার প্লের ভিতরে আরেকটা ওভার করতে এসে 12 রান হজম করেছেন, 11তম ওভারে এসে 5 রান হজম করেছেন এবং 18তম ওভারে এসে 12 রান দিয়েছেন। অর্থাৎ আবারও সে একই প্যাটার্ন, পাওয়ার প্লের ভিতরে একটা এক্সপেন্সিভ ওভার দিয়ে দিচ্ছেন, ডেথ ওভার্সে এসেও একটা এক্সপেন্সিভ ওভার দিয়ে দিচ্ছেন। সো ওই জায়গাটায় কিন্তু একটা মিল আমরা দেখতে পাচ্ছি যে তানজিম সাকিব কনসিস্টেন্ট নন খুব একটা। একটা ওভার ভালো গেলেও তিনি যে সেই মোমেন্টামটা ধরে একই ধরনের একটা ইম্প্যাক্ট পরের ওভারে রাখবেন সেটা হচ্ছে না। কারণগুলো নিয়ে আমরা আলাদা করে কথা বলবো যে কেন এরকম হতে পারে তানজিম সাকিবের জন্য। তৃতীয় ম্যাচটা যেটা গতকাল হয়েছিল, সেই ম্যাচটা রাজশাহী ওয়ারিয়ার্স জিতেছে, সহজেই জিতেছে। দুর্বল প্রতিপক্ষ নোয়াখালীর এগেনস্টে তাদের খেলতে হয়েছিল এবং নোয়াখালী মাত্র 124 রান করেছে, নট আ লট অফ রানস। ওই 124 রানের ভেতরেও রাজশাহী ওয়ারিয়ার্সের সবচেয়ে এক্সপেন্সিভ বোলার হচ্ছেন তানজিম সাকিব। 31 রান খরচ করে 2টো উইকেট পেয়েছেন 4 ওভার বল করে, এবং 31টা রানের মধ্যে প্রথম ওভারে তিনি 18টা রান দিয়েছেন। গতকালের কন্ডিশনসগুলো আপনাদের যদি মনে থাকে, ডেফিনেটলি একটা সিম বোলিং কন্ডিশন ছিল, প্রপার কন্ডিশন ছিল ফর আ ফাস্ট বোলার। ঠিক চ্যানেলে ঠিক জায়গায় বল করলে কি কি করা যেতে পারে, হাসান মাহমুদ কিংবা আমরা ফাহিম আশরাফ আর অন্যান্যদের ইভেন শরীফুলের বোলিং দেখে আমরা বুঝেছি যে এই কন্ডিশনে যদি ঠিকঠাক স্পটে বল ফেলা যায় তাহলে কিন্তু আনপ্লেয়েবল একটা সিচুয়েশন তৈরি হয়। সো এরকম একটা বোলার ফ্রেন্ডলি কন্ডিশনেও তানজিম সাকিব প্রথম ওভারে 18টা রান দিয়েছেন। একেবারে আউট অফ কন্ট্রোল ছিলেন, মানে তার গতকাল একেবারেই রিদম ছিল না বলা যায়। পরে অবশ্য কামব্যাক করেছেন, নোয়াখালীও স্ট্রাগল করছিল। ষষ্ঠ ওভার অর্থাৎ পাওয়ার প্লের ভিতরে আরেকটা ওভারে 5 রান খরচ করেছিলেন। পরবর্তীতে 12তম এবং 15তম ওভারে এসেও তিনি 9 রান এবং 3 রান খরচ করে একটা একটা করে 2টো উইকেট পেয়েছেন। ওভারঅল 31 রানে 2টো উইকেট পেয়েছেন তিনি নোয়াখালীর এগেনস্টে। সো সব মিলিয়ে তিনি 12 ওভার বল করেছেন 3 ম্যাচে, 9.16 এই হারে রান দিয়েছেন অন অ্যান অ্যাভারেজ এবং উইকেট পেয়েছেন মাত্র 3টা। সো তার উপর আমার কাছে মনে হয় যে এক্সপেকটেশন আরো অনেক বেশি, এবং কেন তিনি সাকসেসফুল হচ্ছেন না সেটার পিছিয়ে কারণ এমন হতে পারে মেবি হি ইজ ট্রাইং টু হার্ড। আমার কাছে মনে হয়েছে হি ইজ ট্রাইং টু হার্ড। একই ওভারে অনেক ধরনের ভ্যারিয়েশন দেওয়ার তিনি চেষ্টা করেন, স্পেশালি ডেথ ওভার্সেও আমরা দেখি। এবং বাদবাকিদের যে একটা স্কিল রয়েছে, যে একটা কনসিস্টেন্ট লেভেলে ইয়র্কার মারতে থাকা, একটা ফোকাস জায়গায় টার্গেট করতে থাকা, ওই ব্যাপারগুলো নিয়ে তানজিম সাকিবের হয়তো কাজ করার বাকি আছে। বাট তিনি আসলে অনেক থিঙ্ক করতে থাকেন, একটু ওভার থিঙ্ক করে ফেলেন কিনা আমি জানি না। ফর সাম রিজন দেখা যায় যে পাওয়ার প্লের ভিতরেও একটা ওভারে তিনি এত এক্সপেন্সিভ হয়ে যান তার স্পেলটা নষ্ট হয়ে যায়। ডেথ ওভার্সে যখন আসছেন একটা ওভার ভালো করলে অন্য ওভারটা এত বেশি রান দিয়ে ফেলছেন যে তার এফেক্টিভনেসটা কিন্তু কমে যাচ্ছে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে তানজিম সাকিবের ম্যাসিভলি একটা ইমপ্রুভ করা শুরু করে দিতে হবে খুব জলদি, কারণ দলের খুব ইম্পর্টেন্ট একজন সদস্য তিনি। হি ইজ বিন রেকগনাইজড বাই দ্য ন্যাশনাল টিম, দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড এভরিওয়ান, ফ্যান্সরাও যারা আছেন, যে তিনি খুব ইম্পর্টেন্ট একটা মেম্বার হতে চলেছেন। তার মেন্টালিটি এবং মাইন্ডসেটটা আমাদের দলের জন্য প্রয়োজন। বাট মাঠেও তো পারফরমেন্স দিয়ে সেটা এক্সিকিউট করতে হবে। আপনি শুধুমাত্র নামে ভারে হাইপে বা আপনি অ্যাগ্রেসিভ মেন্টালিটির একজন, সেটা দিয়ে তো আর আপনি সার্ভাইভ করতে পারবেন না। আপনাকে মাঠেই পারফর্ম করতে হবে। অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর তানজিম সাকিব নোজ দ্যাট। বাট সমস্যাটা যেটা হয়েছে সো ফার, প্রথম যে 3টা ম্যাচ আমার কাছে মনে হয় যে রাজশাহী ওয়ারিয়ার্স আরও অনেক বেটার করতো যদি তানজিম সাকিবকে তার বেস্ট ফর্মে তারা পেত, নতুন বলেও এবং ডেথ ওভার্সেও। দুই জায়গায় বা দুই এন্ডেই তাকে যখনই ব্যবহার করা হচ্ছে তিনি কিন্তু স্ট্রাগল করছেন। এই স্ট্রাগলটা একটা কনসার্নের জায়গা, কারণ বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে আর খুব বেশি সময় কিন্তু বাকি নেই। ফেব্রুয়ারিতেই শুরু হয়ে যাবে। 30 তারিখ পেরিয়ে যাওয়ার পর জানুয়ারি মাসের 3 তারিখের ভেতরে 30 জনের একটা প্রিলিমিনারি স্কোয়াড আইসিসিকে জমা দিতে হবে বাংলাদেশের, এবং তার কয়েকদিনের মধ্যেই ডেফিনেটলি ফাইনাল 15টাও জমা দিতে হবে। সো এইখানে কিন্তু কিছু প্লেয়ারদের দিকে আলাদা করে নির্বাচকদের চোখ থাকবেই এবং তাদের কারেন্ট ফর্ম তারা বিবেচনা করার চেষ্টা করবেন। তানজিম সাকিব কুইকলি টার্ন অ্যারাউন্ডটা করতে হবে রাজশাহী ওয়ারিয়ার্সের জন্য এবং নিজের জন্য হলেও। তাকে আমরা নতুন বলেও ভালো করুক এটা চাই, ডেথ ওভার্সও ভালো করুক এটাও চাই। না হলে কিন্তু ওই স্টার্টিং 11-এ কোন ব্যালেন্সে তাকে বাংলাদেশ ন্যাশনাল টিমে রাখা হবে সেটা নিয়ে কিন্তু একটা নতুন করে প্রশ্ন শুরু হয়ে যেতে পারে। লেটস হোপ এটা জাস্ট একটা ব্যাড প্যাচ। লেটস হোপ তানজিম সাকিব ফিরে আসুক তার নিজের মতো করে, কারণ তার ফিরে আসাটা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই মুহূর্তে বিপিএল এর কনটেক্সটে আমার মনে হয় রাজশাহী ওয়ারিয়ার্সের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ফর ফ্যান্স লাইক আস, যারা আমরা আসলে খেলাটা ফলো করছি এবং প্রপারলি বোঝার চেষ্টা করছি, আমরা পোটেনশিয়ালটা তো রেকগনাইজ করছি, এখন পোটেনশিয়ালটা যেন
হারিয়ে না যায়, পোটেনশিয়ালটা যেন পোটেনশিয়াল লেভেলে না থাকে, এটা যেন পারফরমেন্সে যে আসতে থাকে, দিনকে দিন যে ইমপ্রুভ করার প্রত্যয় নিয়ে তানজিম সাকিব তিনি এগিয়ে যাচ্ছেন, ইমপ্রুভমেন্টের ঝলকটা যেন আমরা দেখি। প্রতি ম্যাচে দলের মোস্ট এক্সপেন্সিভ বোলার তানজিম সাকিব, এই রেকর্ডটা অন্তত আমরা দেখতে চাই না তার নামের সঙ্গে। আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে তানজিম সাকিবের এই রিসেন্ট পারফরমেন্স নিয়ে আপনাদের কি মনে হচ্ছে, যে আসলে একটু কি তার ফর্ম ডিপ করছে কিনা, একটু কি বেশি চেষ্টা করছেন কিনা, বা একটু ওভার কনফিডেন্টও হয়ে গেছেন কিনা। আপনাদের মতামত জানিয়ে দিন, যার যা মনে হয়। আমার মতামত তো আমি জানিয়েছি পুরো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাদেরও ওপিনিয়ন নেবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি, বিপিএল দেখবেন, এবং সেই সাথে বিপিএল এর বাংলা ধারাভাষ্য শোনার জন্য বাংলাদেশ বেতার টিউন করার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি। ভালো থাকবেন সবাই।